অর্থাৎ যারা সব কিছু চালাচ্ছে তাদের সঙ্গে সংগ্রাম করছে, এটাও হতে পারে। আবার হতে পারে কি কর্মচারীদের জন্য সংগ্রাম করছে। যদি বলি কর্মচারীদের জন্য সংগ্রাম করছে, তাহলে হবে কি এইটার হবে না, উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটা বলার দরকার নেই। তখন বলবো যে ট্রু লিডার অলওয়েজ ফাইটস, এইটারও দরকার নেই, always fights for the employees, always fights for the employees। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো কারণ বোঝাতে গেলে আমরা ফর ব্যবহার করে থাকি। কোনো কারণ বোঝাতে ফর ব্যবহার করি। কারণ বোঝাতে আমি অসুস্থতার জন্য আসতে পারি, আমি অসুস্থতার জন্য আসতে পারি। হ্যাঁ, তাহলে আসতে পারিনি, কুড নট কাম, আর ইংরেজি হচ্ছে ক্যান, পারিনি পাস্ট টেন্স, তাহলে কুড নট হবে, আমি আসতে পারিনি, আই কুড নট কাম, অসুস্থতার কারণে, কেন, ফর মাই ইলনেস। আমি অসুস্থতার কারণে আসতে পারি, আমি অসুস্থতার কারণে কাজে যোগ দিতে পারিনি, আমি অসুস্থতার কারণে, অসুস্থতার জন্য কাজে আসতে পারিনি। যদি বলি তাহলে কাজে আসা মানে টু অ্যাটেন্ড মাই ডিউটি, তাহলে সেখানে কী হবে, আই কুড নট, সেখানে হবে এই জায়গাটা হবে কাম ফর মাই ইলনেস, এখানে কী হবে, আই কুড নট, এই কামের জায়গায় কী হবে, আই কুড নট অ্যাটেন্ড মাই ডিউটি, আই কুড নট অ্যাটেন্ড মাই ডিউটি ফর মাই ইলনেস। এটা তো ইংরেজিতে এরকমভাবে হয়ে গেল, কিন্তু জেনারেলি এইটা এরকমভাবে লেখা হয় না। এখানে বলা হয় এই যে ফর, যেটা ফরের জন্য যেটা ব্যবহার করা হয়, সেটা সাধারণত দুটো প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়। যেমন একটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, কারণে, তাহলে সেটা হবে আই কুড নট কাম on account of my illness, I could not attend my duty on account of my illness। বুঝে গেছে? আরেকটা হয় due to my illness, তাহলে I could not attend my duty due to my illness। বুঝে গেছে? আরেকটা হয় owing to, তাহলে আই কুড নট অ্যাটেন্ড মাই ডিউটি ওয়িং টু মাই ইলনেস, তিনটে একই মানে কারণে। বোঝা গেছে? এইবার দেখো, যদি বলি তুমি কাঁদছো কেন, কত রকমভাবে হতে পারে। দেখো, তুমি কাঁদছো কেন, হোয়াট মেক্স ইউ ক্রাই, হোয়াট মেক্স ইউ ক্রাই, একটা তো ফর ব্যবহার করিনি এখানে। এইবার তুমি কাঁদছো কেন, যদি কন্টিনিউয়াস টেন্স ধরি, তাহলে ওয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। এইবার ফর ব্যবহার করবো কি করে, হ্যাঁ, এইখানে যখন ফর বলবো, তুমি কাঁদছো কেন, এই হোয়াই এর জায়গায় লিখবো হোয়াট, হোয়াট আর ইউ ক্রাইং
তারপরে লিখব ফর। হোয়াট আর ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বোঝা গেল? আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি। আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি। এই যে দরখাস্ত দিয়েছি, আমরা বাংলায় বলার সময় বলে আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি। আমরা কখনোই বলি না আমরা ত্রাণের জন্য আবেদন করেছি। ঠিক আছে? দরখাস্ত দেওয়া মানে আবেদন করা। এই দরখাস্ত দেওয়া ইংরেজিতে মানে অর্থটা কি? আবেদন করা। আবেদন করা ইংরেজি কি? অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে প্রয়োগ করাও হয়, এখানে অ্যাপ্লাই মানে তোমার দরখাস্ত করা। তাহলে আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি, এইটা দুরকমভাবে হতে পারে। ধরো গত মাসে আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি, যদি গত মাস উল্লেখ করে দিই, গতকাল, তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনাইট। আর তা যদি উল্লেখ না করি তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সেখানে কি করব? হ্যাভ বা হ্যাজ দিয়ে করব। তাহলে আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি, তাহলে কী হবে? আই হ্যাভ অ্যাপ্লাইড। আই হ্যাভ অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড for the relief. For the relief. আমি ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি। I have applied for the relief. আমি এর মধ্যে ত্রাণের জন্য দরখাস্ত দিয়েছি, এর মধ্যে ইতিমধ্যেই। তাহলে I have ইতিমধ্যেই যদি বলি, আমি ইতিমধ্যেই, তাহলে কি হবে? I have already I have already applied for the relief. 2 মাস আগে দিয়েছি ত্রাণের জন্য, এখানে বললাম 2 মাস আগে। 2 মাস আগে আমি ইতিমধ্যেই ত্রাণের জন্য 2 মাস আগে দরখাস্ত দিয়েছি। তাহলে I have already applied for the relief 2 months back. 2 months back. ঠিক আছে? 2 মাস এগোও বলতে পারো। বোঝা গেল? তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? আমরা সাদামাটাকে ইংরেজি করতে পারি why did you come here? এখানে আরেকবার বলে দেই, ইন্টারোগেটিভে তোমাদের যে শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম প্রশ্নবোধক বাক্য করার সময়, যদি পাস করার সময় যেখানে তোমার কোনো অক্সিলারি ভার্ব নেই, সেখানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই তিনটে আগে আসে সেন্টেন্সের উপরে নির্ভর করে। এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট হলে পরে ডু ভার্ব অথবা ডাজ ভার্ব আগে আসবে, পাস্ট ইনডেফিনাইট হলে ডিড ভার্ব আগে আসবে। ডিড ব্যবহার করলে মূল ভার্বের কখনোই কিন্তু পাস্ট ফর্ম হবে না, মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে তুমি এখানে কেন এসেছো? ওয়াই ডিড, অতীতের কথা বলেছি সেই জন্য ডিড করেছি। আর দেখো কামটা V1 ব্যবহার করেছি, ওয়াই ডিড ইউ কাম হিয়ার। এইবার দেখো আমি যদি বলি এখানে ফর যদি ব্যবহার করি, তাহলে হোয়াট ডিড ইউ কাম ফর? তুমি এখানে কিসের জন্য এসছো? বুঝে গেল? এবার দেখা যাক সময়সীমা বোঝাতে। সময়সীমা বোঝাতেও ফর ব্যবহার করা হয়।
এখানে ফর ব্যবহার করো। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি। দেখো এই সময়সীমা এরকম হিসেব করে হয়তো আমাদের মনে রাখতে ভুল হতে পারে। আমরা যদি জন্য কথাটা মনে রাখি তাহলে কিন্তু এটাই সময়সীমা বোঝাবে। 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য, 17 দিনের জন্য, এই জন্যটা যদি মনে রাখি তাহলে আমরা সময়সীমা বুঝতে পারব। তাহলে আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, কয়েকদিনের জন্য বাইরে যাওয়া, আমি যাচ্ছি আই অ্যাম, দুটো হতে পারে। বাইরে যাচ্ছি বলে আমি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং, এই একটা হতে পারে, LEAVING, লিভিং। কয়েকদিনের জন্য ফর ফিউ ডেজ হতে পারে, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, এখানে ত্যাগ করে যাচ্ছি। আরেকটি কিন্তু কী হতে পারে, আই অ্যাম গোয়িং অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে, মানে এখান থেকে দূরে চলে যাচ্ছে, আই এম গোয়িং অ্যাওয়ে ফর ফিউ ডেজ। বোঝা গেল? আবার আমি কয়েকদিন এখানে থাকবো না, আমি কয়েকদিন এখানে থাকবো না যদি বলি, আমি কয়েকদিন বাড়ি থাকবো না। কী হবে? আমি থাকবো না, আমি বাড়ি থাকবো না, I shall not be at home. I shall not be মানে হচ্ছে থাকা, I shall not be at home কয়েকদিনের জন্য for few days। বুঝা গেছে? I shall not be at home for few days। এইবার দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় করেছো, আমি 15 দিন ধরে জ্বরে ভুগছিলাম। পাস্ট, আমি 15 দিন ধরে জ্বরে ভুগছিলাম, কোনো একটা সময়ের আগে, সেখানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে একটা কাজ যদি বহুদিন ধরে চলতে থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। বর্তমানে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর অতীতে হলে পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীরকমভাবে হয়, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, তারপরে ভার আইএনজি। আর যদি পাস্ট হয় তাহলে কি হয়, হ্যাড প্লাস বিন, তারপরে ভার আইএনজি, এর আগে সাবজেক্ট আসবে। ঠিক আছে? তাহলে আমি 15 দিন ধরে যারা ভুগছিলাম, কী হবে, ভুগছিলাম পাস্ট টেন্স, আই হ্যাড বিন সাফারিং। সাফারিংয়ের পরে কিন্তু প্রিপোজিশন সবসময় ফ্রম বসে, এটা আমাদের মনে রাখতে হবে। জ্বরে ভুগছিলাম, আই হ্যাড বিন সাফারিং, এটা কিন্তু প্রিপোজিশন, আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, কতদিনের জন্য, 15 দিন ধরে, ফর 15 days। আর যদি বলি আমি 15 দিন ধরে জ্বরে ভুগছি, এই ছিলাম না থেকে যদি বলি ভুগছি, তাহলে কি হবে, সেখানে হ্যাডের জায়গায় কি হবে, হ্যাডের জায়গায় হবে হ্যাভ। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর লাস্ট 15 days।
কত 15 দিন, ফর লাস্ট 15 days। বোঝা গেল? এবার ধরো বিকল্প, বিকল্প বোঝাতেও ফর ব্যবহার করা হয়। বিকল্প বোঝাতেও ফর ব্যবহার করা। যেমন তোমার জায়গায় কে কাজ করবে, তোমার জায়গায় কে কাজ করবে, তার মানে তোমার হয়ে কে কাজ করবে। তাই হয়, বাড়িতে কাজের লোক আছে, সে বললো আমি 7 দিন ছুটি নেবো, 7 দিন আসবো না, তুমি তো ছুটি নেবে, তোমার হয়ে কে কাজ করবে। তাহলে কী হবে, তোমার জায়গায় কে কাজ করবে, তোমার হয়ে কে কাজ করবে, হু উইল ওয়ার্ক ফর ইউ। বুঝে গেল? আমি ভাবছি আমার পুরানো টিভিটা বদলে একটা নতুন টিভি নেব। আমি ভাবছি আমার পুরনো টিভিটা বদলে একটা নতুন টিভি নেব। আমি ভাবছি, আই এম জাস্ট থিঙ্কিং, আই এম জাস্ট থিঙ্কিং। এইবার দেখো, থিঙ্কিংয়ের পরে তুমি ভাবছি, কি ভাবছি, টু, ইনফাইনেটিভ টু দিয়ে ব্যবহার করা যেতে পারে। আর কি হতে পারে, আমরা জিরান্ড ব্যবহার করতে, থিঙ্কিং সেখানে জিরান্ড হলে কী হবে, অফ, আই এম থিঙ্কিং অফ। তাহলে টু যদি না দেই, তাহলে অফ যদি দেই, তাহলে ভার্বের জিরান্ড হবে। বদলে দেওয়া ইংরেজি কি, এক্সচেঞ্জ। আই এম থিঙ্কিং অফ, জিরান্ড কাকে বলে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেটা হয়, যে নাউন ফর্মটা হয়, সেটাকে জিরান্ড বলে। তাহলে আই এম থিঙ্কিং অফ exchanging my old TV for a new one. এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো, আই এম জাস্ট থিঙ্কিং অফ এক্সচেঞ্জিং মাই ওল্ড টিভি ফর এ নিউ ওয়ান, ফর দিয়ে করা যেতে পারে, কিন্তু এক্সচেঞ্জ যখন আমরা ব্যবহার করি, এক্সচেঞ্জের সঙ্গে সাধারণত প্রিপোজিশন বসে উইথ, সেখানে হওয়া উচিত আই এম জাস্ট থিঙ্কিং অফ এক্সচেঞ্জিং মাই ওল্ড টিভি উইথ এ নিউ ওয়ান। তাহলে উইথ হবে না ফর হবে, দুরকম মানে হবে। দুরকম মানে হবে কি, আমি একজনকে পুরনো টিভিটা দিলাম, সে আমাকে একটা নতুন টিভি দিয়ে দিল, সেখানে হবে এক্সচেঞ্জ উইথ। আর আমি পুরনো টিভিটা ফেলে দিলাম, একটা নতুন টিভি নিয়ে এলাম, অর্থাৎ কারোর সঙ্গে বদলা বদলি করিনি, সেরকম ক্ষেত্রে ফর হবে। তাহলে আই এম জাস্ট থিঙ্কিং অফ এক্সচেঞ্জিং মাই ওল্ড টিভি ফর এ নিউ ওয়ান। বোঝা গেল? তাহলে তোমাদের ফর দিয়ে, সাধারণত ফর দিয়ে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়, সেরকম কতগুলো তোমাদের শেখালাম। পরের ভিডিওতে আমি ফরের ফিক্সড প্রিপোজিশন, অর্থাৎ কিছু নাউন বা ভার্বের পরে ফর বসালে যে নির্দিষ্ট মানেটা হয়, সেরকমের যে ব্যবহার, সেইগুলো শেখাবো। ওকে, ভালো করে রপ্ত করার চেষ্টা করো। আমি জানি না তোমাদের কতটা শেখাতে পারছি, বোঝাতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি। তোমাদের যদি কিছু উপকার হয়, তাহলে আমি খুব খুশি। ওকে, ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।